পোল স্ট্রিটের একেবারে সরাসরি জনমত সমীক্ষার রিপোর্ট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আপনাদের সামনে। আর এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু রয়েছে শোভন, যে আমাদের সিনিয়র জার্নালিস্ট এবং যে রীতিমতন ফিল্ডে গিয়ে মাঠে নেমে কাজ করেছে। সবার প্রথমে আমরা নজর রাখবো কোচবিহারে। কোচবিহার পশ্চিমবঙ্গের একটা পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত পরিবেশের জেলা, এবং কোচবিহার পশ্চিমবঙ্গের একেবারে শান্ত একটি শহর। পরিষ্কার পরিচ্ছন্ন কি নেই সেখানে, এবং মদন মোহনজির মন্দির রয়েছে, যেটা কিন্তু পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু। তো আমি শোভনের কাছে সরাসরি প্রশ্ন করব, এবার মদন মোহনজি কার উপর কৃপা বর্ষণ করবে? বিজেপি, তৃণমূল, নাকি সেখানে রয়েছে এবার ফরওয়ার্ড ব্লক? মোট 9টি বিধানসভা আসন রয়েছে। কার পাল্লা এই মুহূর্তে এবারে 2026-এর নির্বাচনে ভারী? শুভ শোভনের মুখ থেকে। একদমই রিয়া, আমি প্রথমেই যাব কুচবিহারের দিকে। যেমনটা তুমি বললে, কুচবিহারের মধ্যে ইতিমধ্যে আমরা যেমনটা জানি যে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তুমি প্রথমেই যেমনটা একেবারে বিস্তারিত বললে, তার মধ্যে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে 1 নম্বর, যদি আমরা নাম্বার ওয়াইজ দেখি 1 থেকে একেবারে 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মেখলিগঞ্জ, কুচবিহার জেলার মধ্যে অবস্থিত। এবং এই যদি মেখলিগঞ্জের দিকে আমি নজর রাখি, মেখলিগঞ্জে আমি 2026-এর বিধানসভার ফলাফল কি হতে চলেছে বা কি হবে তা বলার আগে আমি একটু 2021-এর দিকে নজর রাখবো। কারণ আমরা 2021-এর দিকে যদি নজর রাখি, 2021-এ কি ফলাফল হয়েছিল আমরা দেখেছিলাম। 2021-এ প্রার্থী ছিল এআইটিসি তরফ থেকে, অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ছিল পরেশ চন্দ্র অধিকারী, যিনি জয়ী হয়েছিলেন। এবং সেখানে খুব কম মার্জিনে, মানে জয়ী হয়েছিলেন বলতে খুব বিশাল কিছু যে মার্জিনে জয়ী হয়েছিলেন সেরকম নয়। বিজেপির তরফ থেকে ক্যান্ডিডেট ছিলেন দধিরাম রয়, সেখানে পরেশ চন্দ্র অধিকারী তিনি কিন্তু পেয়েছিলেন 99,338, এবং সেখানে দধিরাম রায় যিনি বিজেপি ক্যান্ডিডেট ছিলেন তিনি পেয়েছিলেন 84,653। এবার আমি আসি 2026-এ, ব্যবধানটা খুব বেশি নয়, একটা মোটামুটি ব্যবধান রয়েছে বেশ কয়েক হাজার। যদি আমি দেখি 84,000 থেকে 99,000, সেই একটা ব্যবধানের হয়েছিল, মানে একটা জোর টক্কর চলছিল। 2026-এ যদি আমি নজর রাখি, 2026-এ আমাকে প্রথমে রিয়া দেখতে হবে যে বিষয়টা, তা হচ্ছে যে এবারে কাকে কাকে সিট দিয়েছে বা প্রার্থী হিসেবে কাকে কাকে রাখা হয়েছে সেদিকে আমি নজর রাখবো। প্রার্থী হিসেবে আমাদের যদি আমি বলি এআইটিসির দিকে নজর রাখি, পরেশ চন্দ্র অধিকারীকে আবারও প্রার্থী করা হয়েছে। আর এদিকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে দধিরাম রায়কে। অন্যদিকে এআইএফবি অর্থাৎ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে কামাল রয়কে রাখা হয়েছে প্রার্থী হিসেবে। তবে যে বিষয়টা উঠে আসছে, পরেশচন্দ্র অধিকারী গতবার জিতলেও, দধিরাম রায় তিনি দ্বিতীয় পজিশনে থাকলেও, এবারে যে বিষয়টা উঠে আসছে পরেশচন্দ্র অধিকারীর ক্ষেত্রে, যে একাধিক দুর্নীতির অভিযোগ আমরা উঠে এসেছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে। তার মধ্যে পরেশচন্দ্র অধিকারীর ক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে, তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন একদম, এবং রাজ্য সরকারের শিক্ষা নিয়োগ দুর্নীতি আমরা দেখেছি। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ, প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, তার বিরুদ্ধে অভিযোগ। একাধিক শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের একাধিক মন্ত্রী নেতা তারা জেল খেটেছে, ছাড়াও পেয়েছে, আমরা সেই বিষয়গুলি দেখেছি। কিন্তু পরেশচন্দ্র অধিকারীর ক্ষেত্রে যে অভিযোগ, গুরুতর মারাত্মক অভিযোগ উঠে আসছে, তিনি তার মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন এবং শিক্ষা নিয়োগ দুর্নীতি, পরবর্তীতে দলের সঙ্গে একটা দূরত্ব বাড়ে, সেখানকার মানুষজন একটা দূরত্ব বাড়িয়েছিলেন, মানুষজন একটা ক্ষোভ প্রকাশ করেছিলেন। ফলে এই যে বিষয়গুলি উঠে আসছে পরেশচন্দ্র অধিকারীর ক্ষেত্রে, সেখানে তৃণমূলকে কিন্তু অনেকটা ব্যাকফুটে ফেলতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে বিজেপির সঙ্গে একটা ফাইট হবে, এবং ওই জায়গাটাতে যে বিষয়টা রাজবংশী ভোট একটা বড় একটা ইস্যু। কারণ আমরা জানি কুচবিহার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাজবংশী ভোট একটা বড় ইস্যু। শুধু তাই নয়, রাজবংশী ভোটের উপরে কিন্তু খেলা গড়ে উত্তরবঙ্গে। এমনিতে আমরা জানি উত্তরবঙ্গ বিজেপির একটা শক্ত ঘাট, একদম। সেক্ষেত্রে কুচবিহার যে পরেশচন্দ্র অধিকারীর হাতে রয়েছে এখনো পর্যন্ত শক্তভাবে, সেক্ষেত্রে কিন্তু মেখলিগঞ্জ এবার কিন্তু বেরিয়ে যাওয়ার বিশাল চান্স রয়েছে বিজেপির দিকে। আচ্ছা শোভন, আমি এই মুহূর্তে তোমাকে একটু আটকাবো, একটা প্রশ্ন করব। তোমার কি মনে হয়, মানে মানুষ কি বলছে, পরেশচন্দ্র অধিকারীকে আবারও প্রার্থী করা এটা কি তৃণমূলের একটা ভুল নয়? এই বিষয়ে কি মনে হয়? একেবারে তুমি যে পয়েন্টটা বললে, এই পয়েন্টটা আমি তো গ্রাউন্ডে রিপোর্টিং এ যে বা মানুষের সঙ্গে কথা বলে বিষয়গুলি উঠে এসেছে, পরেশচন্দ্র অধিকারীর উপর মানুষের একটা ক্ষোভ রয়েছে। কারণ যেভাবে দুর্নীতি হয়েছে, একেবারে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে আবারও তাকে
প্রার্থী করা হলো, হ্যাঁ। টিকিট দেওয়া, এটা কিন্তু বড় একটা বিষয় এবং মানুষের কিন্তু ক্ষোভ রয়েছে। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বলো, আমরা দেখছি বিভিন্ন জায়গায় ভোটের যে ক্যান্ডিডেট লিস্ট হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষোভ একটা রয়েছে, লবির বিষয় বারে বারে উঠে আসছে। পরেশচন্দ্র অধিকারীর বিরুদ্ধেও কিন্তু একটা অ্যান্টি লবি কাজ করছে, ফলে এখানে কিন্তু পরেশচন্দ্র অধিকারী যেটা শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটি কিন্তু ভেঙে যেতে পারে, এমনটা কিন্তু একটা বিশাল সম্ভাবনা। ফলে দধিরাম রায়ের দিকে, যেখানে কিনা ৮৪,৬৫৩ ভোট পেয়েছিল দধিরাম আগের বার, গতবারে একুশের বিধানসভা নির্বাচনে, কিন্তু এবার ২৬-এর নির্বাচনে কিন্তু বিশাল বড় একটা চান্স রয়েছে। ফলে গেরুয়া ঝড় হয়তো সম্ভবত ঘোরার সম্ভাবনা প্রচুর রয়েছে এই মেখলিগঞ্জ বিধানসভার দিকে। আর ফরওয়ার্ড ব্লক মনে হচ্ছে খুব একটা ফরওয়ার্ড দাপট দেখাতে পারবে না, তাই তো? যদি আমি বলি, ফরওয়ার্ড ব্লকে এবারে প্রার্থী দেওয়া হয়েছে কামাল রায়কে। ফলে ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে তোমাকে বলি, ওই জায়গাগুলি নর্থ বেঙ্গলের কিছু কিছু জায়গা, সেই জায়গাগুলি ফরওয়ার্ড ব্লক রয়েছে এবং সেক্ষেত্রে কিছু মুষ্টিমেয় ভোট, তাদের ভোট ব্যাংক রয়েছে, কিছু পকেট ভোট রয়েছে, যেমনটা ৬,৮৫৩ ভোট ২০২১-এ পেয়েছিল। সেক্ষেত্রে এখানেও কিছু ফরওয়ার্ড ব্লক থেকে ভোট পাবে, কিন্তু বিশাল কিছু যে এফেক্ট করবে তার কিছু বিষয় কিন্তু নয়। এক্ষেত্রে কিন্তু পরেশচন্দ্র অধিকারীর কাছে একটা বড় টাফ ফ্যাক্টর রয়েছে কিন্তু দধিরাম রায়। তার পাশাপাশি যে বিষয়গুলি তোমাকে বললাম, এই কুচবিহার সংলগ্ন বা নর্থ বেঙ্গলের যে সকল একবারই পাহাড় সংলগ্ন জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলিতে চা শ্রমিকদের দীর্ঘদিনের একটা ক্ষোভ রয়েছে। এই বিষয়গুলো কিন্তু বারে বারে উঠে আসছে। চা শ্রমিক থেকে শুরু করে মজুরি নিয়ে সমস্যা, বন্ধ হয়ে গিয়েছে অনেক চা, তা নিয়ে বারে বারে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া হয়, মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা করেন, সেখানে বলে, কিন্তু চা শিল্প সেই একই জায়গাতে রয়েছে, মানুষের ক্ষোভ রয়েছে, সাধারণ মানুষরা তারা কিন্তু বারে বারে ক্ষোভ প্রকাশ করছে। ফলে পরেশচন্দ্র অধিকারী এবার যে এআইটিসি থেকে তাকে প্রার্থী করা হয়েছে, এখানে কিন্তু বিজেপির একটা বড় টক্কর দেওয়ার জায়গা। বিজেপির ওই জায়গা আবার ওই মেখলিগঞ্জ বিধানসভাতে কিন্তু গেরুয়া শিবির আবার শক্তিশালী বৃদ্ধি করতে পারে। পরে আর বাকি যে একেবারে আমি পরের যে বিধানসভা রয়েছে মেখলিগঞ্জের দিকে একটু নজর রাখবো রিয়া, কারণ মেখলিগঞ্জটাও কিন্তু একই রকম ভাবে কুচবিহার জেলারই একটি গুরুত্বপূর্ণ সিট। মেখলিগঞ্জের পর মাথাভাঙা রয়েছে, যেটা তাহলে আমাদের কাছে পোল স্ট্রিটের ফলাফল কিন্তু একেবারে ক্লিয়ার মেখলিগঞ্জের ক্ষেত্রে, যে এবার কিন্তু গেরুয়া ঝড় একেবারে রাঙিয়ে দিতে চলেছে। আচ্ছা, মেখলিগঞ্জ তো হলো, শোভন, এবার আমরা তাহলে মাথাভাঙার দিকে যাই। মাথাভাঙায় কি বলছে জনমত সমীক্ষা, জানিয়ে দাও দর্শকদের। একেবারে আমরা যদি আমি বলি বিধানসভা যে নাম্বারিং ওয়াইজ যদি বলি, 2 নম্বরে আছে মাথাভাঙা, এবং মাথাভাঙাতেও সেই এসসি সিট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইবারে কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে ক্যান্ডিডেট। এক জায়গায় রয়েছে এআইটিসি তরফ থেকে রয়েছে শাবলু বর্মন, এবং বিজেপির তরফ থেকে রয়েছে নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, এবং সিপিআইএম এর তরফ থেকে দেওয়া হয়েছে খগেন বর্মনকে দেওয়া হয়েছে। এবং এখানে দাঁড়িয়ে এই যে বিষয়গুলি আমি আলোচনা করব, কিন্তু প্রথমে যদি আমি যে 2021-এর ফলাফলের দিকে একটু নজর রাখতে হবে, কারণ 2021-এ কি হয়েছিল, 2021-এ আমরা যেমনটা দেখেছিলাম সুশীল বর্মনকে বিজেপির তরফ থেকে ক্যান্ডিডেট করা হয়েছিল, এবং এআইটিসি তরফ থেকে করা হয়েছিল গিরিনাথ বর্মনকে, সিপিআই এর তরফ থেকে করা হয়েছিল অশোক বর্মনকে, এবং এই যে যদি আমি পরপর বলি, সুশীল বর্মন তিনি বিজেপির তরফ থেকে জয়ী হয়েছিলেন এবং ১,১৩,২৪৯ ভোট পেয়েছিলেন, এবং গিরিনাথ বর্মন তিনি ভোট পেয়েছিলেন এআইটিসির তরফ থেকে ৮৭,১১৫, অশোক বর্মন পেয়েছিলেন ৭,১১৮, যিনি সিপিআই এর তরফ থেকে। অর্থাৎ এখানে খুব পরিষ্কার এটা একবারে বিজেপিরই গড়, বিজেপি জিতেছিলেন, এবং বিজেপির যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি জিতেছিলেন, এবং এআইটিসি কিন্তু বেশ ভালো রকম একটা মার্জিনে মানে এই জায়গায় হয়েছিল, কারণ ৮৭,০০০ এবং ১,১৩,০০০ যথেষ্ট একটা ব্যবধান রয়েছে জয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আমি বলি যে এবারে কারা কারা ক্যান্ডিডেট হয়েছে, বিজেপির তরফ থেকে নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিক আমরা দেখেছি এর আগে কুচবিহারে তার একটা যথেষ্ট ভোট ব্যাংক বলা যেতে পারে, প্রভাবও বলা যেতে পারে, প্রভাব রয়েছে, ভোট ব্যাংক রয়েছে, এবং এআইটিসির তরফ থেকে শাবলু বর্মনকে দেওয়া হয়েছে। সেই একই বিষয় কুচবিহারের এই যে জায়গা মাথাভাঙা, সেই মাথাভাঙাতে কিন্তু একই রকম ভাবে যেমন আমি বলছিলাম উত্তরবঙ্গে বিজেপির একটা শক্ত ঘাঁটি রয়েছে। ফলে এই জায়গা যেহেতু বিজেপির দিকেই রয়েছে, এবং ক্যান্ডিডেট যদি আমরা বলি নিশীথ প্রামাণিককে করা হয়েছে বিজেপির তরফ থেকে, এবং এই নিশীথ প্রামাণিককে করার জন্য কিন্তু অনেকটা অংশে যেমনটা তোমার বললাম যে একটা প্রভাব রয়েছে,
পাশাপাশি তার একটা পকেট ভোটও রয়েছে বলা যেতে পারে। সেক্ষেত্রে নিশীথ প্রামাণিকের কিন্তু হাই চান্স রয়েছে আবারও ওই জায়গা থেকে, অর্থাৎ বিজেপির ওই জায়গায় জেতার আরো হাই চান্স রয়েছে। সেক্ষেত্রে যে বিষয়গুলি, এই যে যেমনটা রাজবংশী ভোট থেকে শুরু করে হিন্দু ভোট, যেমনটা এসআইআর এর প্রভাবে আমরা দেখেছি যে অবৈধ ভোটার তারা কিন্তু অনেক বেরিয়ে গেছে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে ওই এলাকাতে রাজবংশী ভোটার যারা রয়েছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বিজেপির উপর যথেষ্ট তাদের একটা আস্থা বলতে পারি, সফট কর্নার বা আস্থা যাই বলি, তার ভরসার একটা জায়গা তার জন্য কিন্তু বারে বারে লোকসভা ভোট বলো বা বিধানসভা ভোট বলো, উত্তরবঙ্গ মানে বিজেপির একটা জায়গা, শক্ত ঘাঁটি। এই বিষয়টা কিন্তু খুব বেশি প্রাধান্য দেয়। তাই নিশীথ প্রামাণিকের জয় অনেকটা এগিয়ে রয়েছে আবারও, কারণ বিজেপিরই ওই জায়গাটা রয়েছিল মাথা ভাঙা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নিশীথ প্রামাণিক কিন্তু জয়যুক্ত হতে চলেছেন এমনটা কিন্তু আমাদের সমীক্ষা বলছে। কারণ আমরা গ্রাউন্ড রিপোর্টে মানুষের সঙ্গে কথা বলে ঠিক এমনটাই কিন্তু পূর্বাভাস পেয়েছি, নিশীথ প্রামাণিককে আবারও মানুষজন জয়যুক্ত করতে চলেছেন, এমনটা কিন্তু সাধারণ মানুষজন বলছে আমাদের সমীক্ষা অনুযায়ী। তাহলে আমরা কিন্তু মাথাভাঙা বিধানসভার ফলাফল আশা করতে পারি এবার একেবারে গেরুয়া ঝড়ে উড়ে যাবে, তাই তো শুভম? একেবারে রিপোর্ট তো তাই বলছে। তাহলে এবার আমরা চলে যাব বাকি বিধানসভার আপডেট জানতে শুভমের কাছে। একেবারে আমি এর পরবর্তী যে দিকে নজর রাখছি, কুচবিহার উত্তরের দিকে নজর রাখছি, যেখানে এআইটিসি তরফ থেকে এবারে ক্যান্ডিডেট করা হচ্ছে পার্থপ্রতিম রায়কে, বিজেপির তরফ থেকে সুকুমার রায়কে, সিপিআই এর তরফ থেকে প্রণয় কার্জিকে। দেখো রিয়া, এখানে কিন্তু যে বিষয়টা, পার্থপ্রতিম রায় সেই জায়গাতে ছিল রথীন চন্দ্র ঘোষ, যিনি কিনা বারে বারে ক্ষোভ প্রকাশ করছে এই জায়গা নিয়ে যে তার টিকিট পাওয়ার ছিল, টিকিট দেওয়া হয়নি দলের তরফ থেকে, তাকে বারে বারে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে। ফলে সেখানেই একটা মাইনাস পয়েন্ট শাসক দলের, অর্থাৎ রাজ্য সরকারের বলা যেতে পারে তৃণমূলের তরফ থেকে একটা মানে বিশাল একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, কারণ একটা ভোট ব্যাংকের বিষয় রয়েছে। সেক্ষেত্রে কিছুটা হলে ভোট ব্যাংক ভাগ হবে, এবং যেহেতু লবের লড়াই রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে বিজেপির একটা প্লাস পয়েন্ট রয়েছে। এবং এই যে বিধানসভা নিয়ে আমি কথা বলছি, কুচবিহার উত্তর, সেই জায়গায় সুকুমার রায়কে যেহেতু দেওয়া হয়েছে, এই 21 সালেও কিন্তু 2021 সুকুমার রায় জয়যুক্ত হয়েছিলেন, এবং যেহেতু কুচবিহার থেকে শুরু করে নর্থ বেঙ্গল এই জায়গাগুলির বিজেপির শক্ত ঘাঁটি, তার জন্য যেমন একদিকে পজিটিভ দিক রয়েছে শক্ত ঘাঁটি, তাই বিজেপির যেহেতু নিজের একেবারে ঘরানা, নিজের ঘর, তার জন্য একটা পজিটিভ দিক রয়েছে, এবং তৃণমূলের তরফ থেকে এই যে লবির লড়াইয়ের জন্য কিছুটা ব্যাকফুটে থাকছে। ফলে এই বিধানসভা অর্থাৎ কুচবিহার উত্তরেও বিজেপির জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানলাম কোচবিহার উত্তরও বিজেপির জয়, তাই তো? মানে মোটামুটি এখনো পর্যন্ত যে কটা জানলাম সবকটাই বিজেপির গেরুয়া ঝড় উঠতে চলেছে। আচ্ছা, এবার তাহলে আমরা সরাসরি চলে যাব কোচবিহার দক্ষিণে। তাহলে শোভন, জনমত সমীক্ষার রিপোর্ট কি বলছে কোচবিহার দক্ষিণ নিয়ে? একেবারে আমি দক্ষিণের দিকে একটু নজর রাখবো। তার আগে তোমাকে বলি যে এই কুচবিহার দক্ষিণের দিকে আমাদের দেখতে হবে যে গতবারে কে জয়যুক্ত হয়েছিলেন এবং এখন কারা কারা ক্যান্ডিডেট লিস্টে রয়েছে। আমি জানাবো তোমাকে, কুচবিহার দক্ষিণে এবারে এআইটিসি তরফ থেকে অভিজিৎ দেব ভৌমিককে দেওয়া হয়েছে, এবং রথীন্দ্রনাথ বোসকে বিজেপির তরফ থেকে এআইএফবি অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে দেওয়া হয়েছে নাজমুল আলম সরকারকে। 2021-এর নিরিখে যদি আমি বলি, নিখিল রঞ্জন দে তিনি বিজেপির তরফ থেকে জিতেছিলেন, এবং এআইটিসি অভিজিৎ দেব তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। অর্থাৎ সেই একই যদি আমরা দেখি যে ক্যালকুলেশন যদি দেখি, বিজেপিরই ওই জায়গা, বিজেপিরই গড়, বিজেপির ঘাঁটি, এবং বিজেপি জয়যুক্ত হয়েছিল 21-এ। তবে এবার আমরা যে জিনিসটা আমাদেরকে একেবারে দেখতে হচ্ছে, দক্ষিণের ক্ষেত্রে প্রার্থী কিন্তু পরিবর্তন করা হয়েছে, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অভিজিৎ দেকে এআইটিসি তরফ থেকে দেওয়া হলো, বিজেপির তরফ থেকে রথীন্দ্রনাথ বোসকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আবারও কিন্তু বিজেপির যেহেতু শক্ত ঘাঁটি, এবং যে বিষয়গুলি উঠে আসছে যে রাজবংশী ভোট, এসআইআর এর নাম বাদ যাওয়া, চা শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া সেগুলি পূরণ না হওয়া, রাজ্য সরকারের উপর ক্ষোভ, এই বিষয়গুলিতে কিন্তু বিজেপিকে আবারও জয়যুক্ত করার একটা বিশাল মার্জিন রয়েছে, বিশাল একটা সম্ভাবনা রয়েছে। ফলে এআইটিসি আবারও ব্যাকফুটে যেতে পারে এই কোচবিহার দক্ষিণ বিধানসভা থেকে। আচ্ছা, তাহলে মানে এখনো পর্যন্ত যে কটা বিধানসভা নিয়ে আমরা আলোচনা করলাম, একটা জিনিস বুঝতে পারলাম, জনমত সমীক্ষার রিপোর্টে কিন্তু মানুষের প্রচন্ড ক্ষোভ আমরা বারবার করে দেখতে পাচ্ছি, তাই তো? একেবারে। এবারে কিন্তু আমরা চোখ রাখবো একেবারে শীতলকুচির দিকে। শীতলকুচির মানুষ কি বলছে, শীতলকুচিতে এবারে কোন ঝড় উঠতে চলেছে? সরাসরি যাব শোভনের কাছে। একেবারে দেখো রিয়া, শীতলকুচি বিজেপির গড়, যেমনটা আর কতবার বলার বিষয়, কারণ একবার বারে বারে উত্তরবঙ্গ মানেই বিজেপি, বারবার ঘুরে ফিরে আসছে, ঝড় ওখানে চলতেই থাকে।
ঠিক সেরকম ভাবে এবারে বিজেপির প্রার্থী করা হয়েছে শীতলকুচি থেকে সাবিত্রী বর্মনকে করা হয়েছে বিজেপির প্রার্থী। তার পাশাপাশি এআইটিসি থেকে করা হয়েছে হরিহর দাসকে, সিপিআই এর তরফ থেকে করা হয়েছে নবদীপ্তি অধিকারীকে। কিন্তু সেই একই বিষয় এখানেও কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি। তবে ক্যান্ডিডেট লিস্ট যেমনটা বললাম ঠিক সেরকম ভাবে যদি দেখা হয় কিছুটা পরিবর্তন হলেও সেই জায়গায় কিন্তু মার্জিন একটা বিশাল ফ্যাক্টর করছে। কারণ 21-এর বিধানসভা নির্বাচনে 1,07,000 ভোট পেয়েছিল তৃণমূল, বিজেপি পেয়েছিল 1,24,955, অর্থাৎ একটা বিশাল মার্জিন রয়েছে এখানে। এবং বিজেপির এখানে শক্ত ঘাঁটি একটা রয়েছে। এবং শীতলকুচিতে আমরা দেখেছিলাম গত বিধানসভা নির্বাচনে একেবারে গুলি পর্যন্ত চলতে হয়েছিল, একটা হটস্পট এলাকা আমরা দেখতে হয়েছিলাম বিধানসভা নির্বাচনে। ফলে এই জায়গাতে বিভিন্ন রকম ভাবে ভোট যে একটা জোর করে করানোর শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ছিল, যে এই ভোট করানো বা ছাপ্পা থেকে শুরু করে বুথ হ্যাক করা, সেই বিষয়গুলি বারে বারে উঠে এসেছিল। কিন্তু এই ক্ষেত্রে এবারে কেন্দ্র বাহিনী কিন্তু যথেষ্ট একেবারে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি সক্রিয়, হাজার হাজার কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে। ফলে ভোট সুষ্ঠুভাবে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা। এবং কমিশন একেবারে কড়া এবং সেক্ষেত্রে শীতলকুচিতে কিন্তু বিজেপিরই আবারও একটা দেখতে পাচ্ছি আমরা, যে যেহেতু ওই এলাকা বিজেপির গড়, বিজেপির ঘাঁটি, ফলে শীতলকুচি বিধানসভা বিজেপির দিকেই কিন্তু ঝুঁকছে। আচ্ছা, তার মানে শীতলকুচি এবার বিজেপির দখলে যেতে চলেছে। এবার একদম জেনে নেব সিতাইয়ের কথা। সিতাই কি বলছে এবার? সিতাই এরিয়া একেবারে একটু টাফ রয়েছে এবারের দিকে। সিতাই এই মুহূর্তে যদি আমি দেখি, সিতাই বিজেপির ঘাঁটি থাকলেও কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সিতাই কিন্তু সঙ্গীতা রয়, যাকে এইবারে এআইটিসির করা হয়েছে তৃণমূলের তরফ থেকে প্রার্থী, এবং আশুতোষ বর্মাকে দেওয়া হয়েছে। ফলে সিতাইটা কিন্তু একটা টাফ ফ্যাক্টর হতে চলেছে, যে উত্তরবঙ্গের ঘাঁটি, উত্তরবঙ্গে বিজেপির ঘাঁটি বারে বারে বলছি আমরা এতক্ষণ ধরে আলোচনা, একদম কিন্তু সিতাই কিন্তু এবারে কি একটা নিদর্শন দেখাতে পারে। কারণ সিতাই একটা ফলাফল পাল্লা হয়তো এআইটিসির দিকে, অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দিকেও ঝুঁকতে পারে বলে সম্ভাবনা রয়েছে। ফলে সঙ্গীতা রায়েরও কিন্তু একটা প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। আশুতোষ বর্মনকে বিজেপি প্রার্থী করা হয়েছে, এবং যেমনটা আমি বলছিলাম যে এআইএফবি অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে অরুণ কুমার বর্মা, এনাদের একটা পকেট ভোট, যেমনটা প্রথম থেকে বলছিলাম পকেট ভোট রয়েছে ঠিকই। তবে সিতাইয়ের ক্ষেত্রে কিন্তু সঙ্গীতা রায় অর্থাৎ তৃণমূলের একটু পাল্লা ভারী রয়েছে, যেমনটা আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। তবে ফাইট বা মার্জিন খুব একটা বিশাল ব্যবধানে হবে না। এখন দেখার জন্য আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে এক্ষেত্রে সিতাই কিন্তু জোর টক্কর চলবে। তার মানে একমাত্র এখনো পর্যন্ত যতগুলো আমরা জানলাম তার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু সিতাই মনে করা হচ্ছে সবুজ ঝড়ে উঠবে, তাই তো? এবারে আমরা চলে যাব একেবারে সরাসরি দিনহাটায়। দিনহাটার মানুষ কি বলছে শুনে নেব শোভনের মুখ থেকে। দেখো, দিনহাটার দিকে যদি নজর রাখতে হয় তাহলে উদয়ন গুহ রয়েছেন, এবং তার পাশাপাশি এআইটিসির উদয়ন গুহ, বিজেপির তরফ থেকে অজয় রয়, এবং ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে বিকাশ মণ্ডলকে দেওয়া হয়েছে, ঠিক কথা। কিন্তু উদয়ন গুহর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ বারে বারে উঠে এসেছে। উত্তরবঙ্গ মন্ত্রী হওয়ার পরও উত্তরবঙ্গের মানুষজন বঞ্চিত, বারে বারে উত্তরবঙ্গের মানুষজনের মুখে কিন্তু শোনা গিয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্য সরকার উদাসীন, এই বিষয়টা কিন্তু যেমন বিরোধীরাও বলেছে, আমরাও দেখেছি উত্তরবঙ্গ কিন্তু উত্তরবঙ্গেই রয়েছে। বিভিন্ন রকম যে সকল প্রকল্প, বিভিন্ন রকম বিষয়গুলো উঠে এসেছে কেন্দ্র সরকারের দ্বারা কিন্তু হয়েছে। যেমন আমরা বিভিন্ন ট্রেন পরিষেবা, এই যে রাস্তার ক্ষেত্রে আমরা গত বাজেটে দেখলাম যে কেন্দ্র সরকারের কেন্দ্রীয় বাজেটে একটা সড়ক পরিষেবা থেকে শুরু করে ট্রেনের ক্ষেত্রে এই যে বিষয়গুলি তা কিন্তু কেন্দ্র সরকারের দ্বারা করা হচ্ছে। এবং উত্তরবঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে যে সকল প্রকল্প রয়েছে কিন্তু ওই একই ব্যাপার, যে উত্তরবঙ্গের মানুষ কিন্তু বঞ্চিত রয়েছে। উদয়ন গুহ তিনি মানে উত্তরবঙ্গ মন্ত্রী হওয়ার পরেও কিন্তু মানুষজনের একটা ক্ষোভ তার বিরুদ্ধে রয়েছে। ফলে এই জায়গাতে দিনহাটাতে একটা টক্কর হলেও কিন্তু পাল্লা ভারী অজয় রায়ের দিকে, অর্থাৎ বিজেপির পাল্লা ভারী। অর্থাৎ এই যে এখনো পর্যন্ত 8টা বিধানসভা কিন্তু বললাম, তার মধ্যে কিন্তু এই দুটি সিট সিতাই এবং দিনহাটা, এই দুটোতে লড়াই হতে পারে। সিতাই তো চান্স যেমনটা বললাম আমি যে এআইটিসির দিকে ঝুঁকে বেশি রয়েছে, তবে দিনহাটার দিকে উদয়ন গুহ চান্সটা যেন একটু হলেও কমছে। মানুষজনের ক্ষোভ রয়েছে উদয়ন গুহর দিকে, বিভিন্ন রকম ভাবে আমরা দেখেছি তার বিরুদ্ধে ওই এলাকার বিরোধী যারা দলগুলি রয়েছে তারা অভিযোগ করেছে, তার দুষ্কৃতীরা বিভিন্ন রকম ভাবে আক্রমণ করেছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের কোনো কাজ হচ্ছে না। গ্রাউন্ড রিপোর্টেও আমরা দেখেছি একাধিক ক্ষোভ পাওয়া গেছে। ফলে এআইটিসির ক্ষেত্রে কিন্তু দিনহাটা কেন্দ্র একটা ভীষণ বড় চ্যালেঞ্জিং জায়গা, কারণ উত্তরবঙ্গের মন্ত্রী এবং তার পাশাপাশি চ্যালেঞ্জ ওই জায়গা টিকিয়ে রাখার। ফলে
দিকে অর্থাৎ অজয় রায়ের দিকে ঝুঁকে রয়েছে। আচ্ছা, উদয়ন গুহ মন্ত্রী হওয়ার পরও বঞ্চিত উত্তরবঙ্গ, এটাই আমরা জানলাম, এবং মানুষ এবারের ভোটে কিন্তু তার একেবারে সরাসরি প্রভাব ফেলবে। এবার জানবো নাটাবাড়ি বিধানসভার কথা। কোন ঝড় উঠবে, গেরুয়া নাকি সবুজ? জনমত সমীক্ষা কি বলছে? মানুষের রায় কোন দিকে? বলবো শোনো একেবারে রিয়া, আমরা রিটেক। মানুষের রায় কোন দিকে যেতে পারে এবার শুনে নেব শোভনের মুখ থেকে। দেখো রিয়া, আমরা যদি নজর রাখি 2021-এর ফলাফলের দিকে, সেখানে কিন্তু বিজেপিকে কিন্তু ওই নাটাবাড়ি বিধানসভার এলাকার মানুষজনরা বিজেপিকে জয়যুক্ত করেছিলেন। ফলে ওই জায়গায় বিজেপির একটা শক্ত ঘাঁটি রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি এবারে 26-এর বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখি, প্রার্থী কিন্তু একটা চেঞ্জেস হয়েছে দুই দিকেই। কিন্তু যদি আমরা বিজেপি দেখি বা তৃণমূলের দিকে দেখি, দুদিকেই কিন্তু প্রার্থী পরিবর্তন করা হয়েছে। যেমন বিজেপির তরফ থেকে গতবারে ছিলেন প্রার্থী যিনি বিধায়ক ছিলেন মিহির গোস্বামী, তাকে পরিবর্তন করে গিরিজা শঙ্কর রায়কে করা হয়েছে। এবং এআইটিসি, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, এআইটিসি তরফ থেকে রবীন্দ্রনাথ ঘোষ তাকে করা ছিল, গত 21-এর প্রার্থী করা হয়েছিল, কিন্তু তাকে এবার বাদ দিয়ে শৈলেন বর্মনকে করা হয়েছে প্রার্থী। ফলে রবীন্দ্রনাথ ঘোষকে আমরা বারে বারে দেখতে সামাজিক মাধ্যমে তিনি কিন্তু তার ক্ষোভ প্রকাশ করছেন। তার যে একটা লবি রয়েছে বা তার যে একটা লবি এবং শৈলেন বর্মনের একটা লবি, অর্থাৎ তৃণমূলের এখানে অ্যান্টি ফ্যাক্টর ভীষণভাবে কাজ করবে। ফলে আবারও তৃণমূল যেখানে এখানে পরাজিত হয়েছিল আগে ঠিকই, ঠিক এরকম ভাবেই কিন্তু দুটো লবি থাকার ক্ষেত্রে বিজেপির অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে। ফলে এই যে জায়গা নাটাবাড়ি বিধানসভা আবারও বিজেপির দখলেই থাকতে চলেছে, এমনটা কিন্তু আমাদের সমীক্ষা অনুযায়ী বলা যাচ্ছে। আচ্ছা, তার মানে নাটাবাড়ি সেটাও বিজেপির দখলে, গেরুয়া ঝড় উঠতে চলেছে। আচ্ছা, এবারে আমরা জানবো তুফানগঞ্জের কথা। তুফানগঞ্জের মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কোন দিকে রয়েছে, সবুজ ঝড়ে নাকি গেরুয়া ঝড়ে? শুনে নেব শোভনের মুখ থেকে। একেবারে রিয়া, এই তুফানগঞ্জ বিধানসভা হচ্ছে কুচবিহার জেলার মধ্যে একেবারে শেষ বিধানসভা। যদি আমরা দেখতে যাই তাহলে একেবারে বলা যেতে পারে যে তুফানগঞ্জ বিধানসভা রয়েছে। এবং সেক্ষেত্রে কি ফলাফল ছিল 2021-এ, সেদিকে আমাদের নজর রাখতে হবে। 2021-এর ফলাফল অনুযায়ী বিজেপির জয় হয়েছিল এবং মালতী রাভা রায় সেখানে জয়ী হয়েছিলেন এবং সেখানে এআইটিসি তরফ থেকে প্রণব কুমার দেকে দেওয়া হয়েছিল। তবে সেখানে একটা ভীষণ রকম মার্জিনে পরাজিত হয়েছিলেন এই বলা যেতে পারে প্রণব কুমার দে। এবং সেক্ষেত্রে এবারের 21-এর দিকে যদি 26-এর দিকে যদি নজর রাখি, 26-এর দিকে কিন্তু প্রার্থী করা হয়েছে আবার মালতী রাভা রায়কে বিজেপির তরফ থেকে। তার পাশাপাশি তুফানগঞ্জে তারই সঙ্গে প্রার্থী করা হয়েছে শিবশঙ্কর পালকে এবং সিপিআইএম এর তরফ থেকে ধনঞ্জয় রাভাকে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে একটা টক্কর যেমনটা হবে, কিন্তু এই জায়গায় খুব ইন্টারেস্টিং বিষয় যে বিজেপির একটা শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ জুড়ে পুরো বিষয়টাই রয়েছে এবং কুচবিহারেও তারা একেবারে একই রকমভাবে 9টি বিধানসভার মধ্যে 8টি বিধানসভা কেন্দ্রই একেবারে বলা যেতে পারে বিজেপিরই দিকেই রয়েছে, বিজেপির দিকেই কিন্তু ঝুঁকে রয়েছে বলা যেতে পারে। ঠিক সেরকমভাবে তুফানগঞ্জ কোনো রকম ব্যতিক্রম নয়। তুফানগঞ্জেও মালতী রাভা রায়ের দিকে কিন্তু একটা শক্তিশালী ভোট ব্যাংক, মানুষের সমর্থন, মানুষের একটা আস্থা রয়েছে মালতী রাভা রায়ের দিকে। ফলে এই জায়গা দাঁড়িয়ে তুফানগঞ্জও কিন্তু বিজেপির দিকেই রয়েছে এবং এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস দ্বিতীয় পজিশনে থাকতে পারে, এমনটা জনসমীক্ষা বলছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোটামুটি কোচবিহারের 9টি বিধানসভা নিয়ে একদম আলোচনা করে ফেললাম এবং আলোচনায় যে জনমত সমীক্ষার রিপোর্ট আসছে তাতে কিন্তু একটা জিনিস একদম স্পষ্ট, আবারও উত্তরবঙ্গ বিজেপির দখলে। মোটামুটি তার মধ্যে 8টা বিধানসভা দখল করতে চলেছে বিজেপি এবং একটা তৃণমূল। এটাই আমার একেবারে সেটাই রয়েছে, তৃণমূলের দিকে একটু পাল্লা ভারী রয়েছে, বিজেপির দিকে একটা যে ডিফারেন্স, জোর টক্কর চলবে। আচ্ছা, তো আপাতত আমরা উত্তরবঙ্গের মধ্যে কোচবিহার কিন্তু জেনে নিলাম। এবারে আমরা যাব নেক্সট জেলায়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।